বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা কার্যকরী অথবা চলতি মূলধন ব্যবস্থাপনা। এই অধ্যায়টা যারা অনার্স করছেন তাদের একটা বইয়ের নামে আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওখানে রয়েছে পাশাপাশি বিজনেস ফিনান্সে রয়েছে, আরো বিভিন্ন গ্রুপে রয়েছে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা। আমি চতুর্থ ক্লাস আজকে একটা বড় অঙ্ক নিয়ে আলোচনা করবো, সি পার্টির। এই অঙ্কটা যারা বুঝবে সহজে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো সহজে করে ফেলতে পারবে। ধরতে গেলে 98% সমাধান সলভ হয়ে যাবে, আর 2% গুলো আমরা বাকি অঙ্কগুলোর মাধ্যমে শিখবো। আশা করি আপনারা আমার সাথে আছেন। আমি এখন আপনাদের নিয়ে একটা বড় সি পার্টের অঙ্ক শুরু করতেছি। আমি এই অঙ্কটা আলোচনা করবো, যেটা হচ্ছে প্রবলেম C1 পার্ট সি এ। এটা কমার্স পাবলিকেশনের বই। এটা মূল অঙ্ক। এটা আবার কোন ইয়ার কোয়েশ্চেন। এই একটা অঙ্ক করলে ইয়ার কোয়েশ্চেন যে কোনো অঙ্ক তারা সহজে ধরতে পারবেন। তাহলে আমি কোয়েশ্চেনটা করতেছি। দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট প্রোভাইডেড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। বলা হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট মানে উৎপাদন ব্যবস্থাপক সরবরাহ করছে নিচের তথ্যগুলো। নিচে যেখানে তথ্য দেওয়া আছে সব তথ্যগুলো সরবরাহ করতেছে। About production cost, উৎপাদন ব্যয় সম্পর্কে and other related issue of the company, এবং অন্যান্য তথ্য কোম্পানি সম্পর্কে অন্যান্য তথ্য নিচে বলা হচ্ছে। একজন কস্ট অ্যাকাউন্টেন্ট নিম্নলিখিত ইনফরমেশন গুলো দিচ্ছে কিসের প্রোডাকশন কস্ট সংক্রান্ত, উৎপাদন ব্যয় সংক্রান্ত এবং অন্যান্য কোম্পানির অন্যান্য তথ্য সম্পর্কিত তথ্য নিচে দিচ্ছে। As the financial manager, আর্থিক ব্যবস্থাপক of the company or company, you are required to, মানে তুমি একজন কোম্পানি আর্থিক ব্যবস্থাপক, তোমার করতে হবে করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। প্রয়োজনীয় বলা হচ্ছে নির্ণয় করো চলতি মূলধনের কত টাকা চলতি মূল্য প্রয়োজন হবে সেটা বের করবো। আমরা জানি, আমরা ইতিমধ্যে শিখেছি তিনটা অঙ্কের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে গেলে কারেন্ট অ্যাসেট লাগে প্লাস কারেন্ট লায়াবিলিটি লাগে। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে মূলত ওয়ার্কিং ক্যাপিটালটা বের হয়। ছোট্ট অঙ্কের মধ্যে শিখেছি। এই অঙ্কটা জানলে মূলত আমরা ছোট বড় অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবো। 98% অঙ্ক আমরা সলভ করতে পারবো অঙ্কের মাধ্যমে। তাহলে আমরা মূলত ওয়ার্কিং ক্যাপিটাল বের করবো, আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ। এখানে আমাদের তথ্য কি কি দেওয়া আছে? আমাদের তথ্যগুলো যা দেওয়া আছে দেখা যাচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন, বার্ষিক উৎপাদন দেওয়া আছে, সেটা দাঁড়িয়ে অ্যানুয়াল প্রোডাকশন। র মেটেরিয়াল কস্ট পার ইউনিট, র মেটেরিয়াল মানে কাঁচামাল, কস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটের খরচ বা একটা কাঁচামাল, এক ইউনিটের কাঁচামাল খরচ 80 টাকা। একইভাবে ডাইরেক্ট লেবার প্রত্যক্ষ খরচ আছে কস্ট পার ইউনিট প্রতি ইউনিটে 20 টাকা। তারপর ওভারহেড কস্ট পার ইউনিট, ওভারহেড মানে উপরিখরচ বা পরোক্ষ খরচ, প্রতি ইউনিটে পরোক্ষ খরচ 60 টাকা। টোটাল কস্ট পার ইউনিট, টোটাল কস্ট পার ইউনিট মানে এই যে 80 টাকা আর 20 টাকা যোগ করলে 100 টাকা, 100 টাকার সাথে 60 যোগ করলে 160 টাকা, এটা টোটাল কস্ট পার ইউনিট। তাহলে টোটাল কস্ট পার ইউনিট পেলাম কত? 160 টাকা। তিনটার যোগফল যেটা আমরা যে তিনটা আমরা দেখলাম, এই তিনটার যোগফল হচ্ছে যে 160 টাকা। তাহলে এটা গেল টোটাল কস্ট পার ইউনিট। এরপরে বলা হচ্ছে প্রফিট পার ইউনিট, প্রতি ইউনিটের প্রফিট হচ্ছে 40 টাকা এবং সেলিং প্রাইস পার ইউনিট প্রতি ইউনিট বিক্রয় করবে 200 টাকা। প্রফিট এই 160 এর সাথে 40 যোগ করে 200 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। মূলত আমাদের অঙ্কের জন্য এই যে গুণ চিহ্ন যে দেওয়া আছে, এই গুণ চিহ্ন তিনটাই মূলত আমাদের কাজে আসবে, আর এগুলো তেমন কোনো অঙ্ক কাজের জন্য আমাদের ব্যবহার করতে হবে না। এইগুলো ব্যবহার করতে হবে মূলত খরচগুলাই লাগবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা গেল, তাহলে আমরা গেলাম এরপরে আমরা আদার ইনফরমেশন, অন্যান্য তথ্য। আদার ইনফরমেশনের মধ্যে অন্যান্য তথ্যের মধ্যে কি কি আছে দেখি। বলা হচ্ছে নাম্বার 1, র মেটেরিয়াল আর ইন স্টক অন এন এভারেজ ফর 1 মান্থ। র মেটেরিয়াল স্টকে যেতে মানে র মেটেরিয়াল মানে প্রত্যক্ষ কাঁচামাল ইন স্টক অন এভারেজ গড়ে ফর 1 মান্থ, এগুলো সংগ্রহ করতে গড়ে 1 মাস সময় লাগে। এন্ড দ্য প্রসেস অন এভারেজ হাফ অফ মান্থ, প্রক্রিয়া করতে এটা আরো আধা মাস লাগে, আধা মাস বা 15 দিন লাগে। হাফ অফ প্রসেস হচ্ছে যে ইন প্রসেস মানে ওয়ার্কিং প্রোগ্রেস বলা হয়। আমরা ঘোরার সময় এটাকে ওয়ার্কিং প্রোগ্রেস হিসেবে চিহ্নিত করবো। ইন প্রসেস কে ওয়ার্কিং প্রোগ্রেস, চলতি কার্য বা কাজ চলছে বা সমাপ্তপন্ন। অন এভারেজ হাফ মান্থ, এটার জন্য লাগবে হাফ মান্থ বা 15 দিন। আমরা জানি 15 দিন অর্ধেক মাস। এরপর 2 নম্বরটা বলা হচ্ছে ফিনিশ গুডস আর স্টক অন এন এভারেজ ফর 2 মান্থ। মাল তৈরি হতে তৈরি মাল মজুদ স্টক, তো মাল তৈরি হয়ে স্টকে পৌঁছতে সময় লাগবে গড়ে 2 মাস লাগবে। এটা
ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স, পাওনাদারকে তার বাকি শর্ত দিচ্ছে 2 মান্থ, 2 মাস পাওনাদারের বাকি টাকা পাওনাদারের মধ্যে 2 মাস পরে পরিশোধ করতে হবে। টু ডেটর্স ইজ 1 মান্থ, দেনাদারকে দিচ্ছে 1 মাস, 1 মাসের মধ্যে টাকা আদায় করা হবে, 2 মাসের পর ভিতরে টাকা পরিশোধ করতে হবে 2 মাসের মধ্যে, আর দেনাদার থেকে 1 মাসের মধ্যে বাকি টাকা আদায় করবে। এরপর নম্বর 4 এর মধ্যে যেটা আছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1 মান্থ, ল্যাগ ইন পেমেন্ট মানে দেরিতে পরিশোধ করবে, কি পরিশোধ করবে, অফ ওয়েজেস 1 মাস, 1 মাস দেরিতে ওয়েজেসটা পরিশোধ করবে, মজুরির যে বাকি খরচটা শ্রমিকের মজুরি টাকাটা 1 মাস করে দিবে। ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক, হাতে নগদ এবং ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে নগদ এবং ব্যাংকে নগদ, ইজ এক্সপেক্ট টু বি টাকা 15,000, তার হাতে নগদ টাকা কত আছে 50,000 টাকা আছে, 50 টাকাটা মূলত চলতি সম্পদ বা কারেন্ট আছে। মূলত আমাদের এতটুকুই হচ্ছে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের ভিত্তিতে আমাদের মূলত কি করতে হবে, ক্যালকুলেট দা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সত্যি মূলধনের কত টাকা লাগবে সেই প্রতিষ্ঠানে আমরা ব্যয় করব। আর এই অঙ্কটা সলভ করার জন্য মূলত এটার উত্তর হচ্ছে যে এটাই, আমি যদি একটু দেখাই যে কোম্পানি স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট, ওয়ার্কিং ক্যাপিটালের অনুমান বের করতেছে, মূলধন কত লাগবে এটা বিবরণ করতেছে। এই যে দেখা যাচ্ছে এই তথ্যগুলা এবং এই যে এখানে ইউনিট টাকা গুণফল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে, এদিকে কারেন্ট লাইবিলিটি বাদ দেওয়ার পরে ও পরবর্তী যে টাকাটা বের হবে মূলত সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এই টাকাটা 22,50,000 এই টাকাটা বের করবো। এটা বের করতে গিয়ে আমাদের যে যে বিষয়গুলো লাগবে, চলতি সম্পদ কি আছে, আমাদের মধ্যে চলতি দায় কি আছে, এই কাজটা করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে। প্রথমে কোয়েশ্চেন করে ওয়ার্কিং করে তারপর মূলত সলিউশনটা করে নিতে হবে। সেই জন্য আমি যাচ্ছি প্রথমত ওয়ার্কিং। আপনারা অঙ্ক করার শুরুতেই হয় প্রথম পেজটা এই যে এটা রাখার জন্য, উত্তরটা করার জন্য খাতার মধ্যে, উত্তর করার জন্য খাতার মধ্যে এরকম একটা পেজ বা 1.5 পেজ রেখে দিয়ে ওয়ার্কিংটা করে ফেলতে পারেন, অথবা প্রথমে ওয়ার্কিং করে তারপর অঙ্কটা করতে পারেন, দুইটা থেকে যে কোনো একটা নির্ণয় করলে হবে। তাহলে আমরা এখানে অ্যানালাইসিস মানে এটা ওয়ার্কিংটা করবে অ্যানালাইসিসের মাধ্যমে, এটা কিভাবে হয় সেটা আমরা জানবো। তাহলে আমরা অ্যানালাইসিসে আসছি, অ্যানালাইসিস থেকে আমাদের কাজ করতে হবে। এখানে ইলাবোরেশন আছে, কিছু ব্যাখ্যা আছে, মানে ইলাবোরেশন মানে বর্ণনা, বিশদ বর্ণনা করেছে। কি কি করেছে এখানে বলা হচ্ছে এপিইউ, এপিইউ মানে কি, এ মানে অ্যানুয়াল, পি মানে প্রোডাকশন, ইউ মানে ইউনিট, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, এটাকে বলা হয় এপিইউ, এটা অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট। তাহলে আমরা অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট দেখলাম, 500 কত ইউনিট উৎপাদন করতে হতো সেটাকে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট বলা হচ্ছে। পিইউসি মানে পার ইউনিট কস্ট, প্রতি ইউনিটের খরচ, এটাকে বলা হচ্ছে পিইউসি বা পার ইউনিট কস্ট, এটার নাম আমরা জানলাম তাহলে পার ইউনিট কস্ট। তারপর হচ্ছে সিপি মানে কনভার্সন পিরিয়ড, রূপান্তরের সময় বা একটা পণ্য কালেকশন করতে বা বিক্রয় করতে বা এটা আদায়ে পাওনাদারটা পরিশোধ করতে কতদিনের সময় লাগে সেটা হচ্ছে সিপিইউ। এই তিনটা বিষয় ইলাবোরেটেড এপিইউ, পিইউসি এবং সিপি, এই তিনটা বিষয় আমাদের লাগবে, কেননা আমাদের মধ্যে যদি দেখেন যে পিইউ, পিইউসি এবং সিপি এই তিনটা প্রতিটি জায়গায় আছে, পিইউ, পিইউসি, সিপি প্রতিটি জায়গায় আছে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এটা যদি বুঝে যায় আমাদের অঙ্কটা কিছু না একটা অঙ্ক। তাহলে পিইউ মানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, বাৎসরিক কত উৎপাদন করতেছে সেটা, পিইউসি মানে পার ইউনিট কস্ট, প্রতি ইউনিট খরচ কত সেটা, সিপি মানে কনভার্সন পিরিয়ড, এগুলো আমরা বের করবো। আর কিছু সাম প্রি ক্যালকুলেশন, কতগুলো আগে পূর্ববর্তী ক্যালকুলেশন আছে এগুলো করতে হবে। তাহলে এইপিইউ এটার অর্থ যদি আমরা জানি, অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে আমাদের কোয়েশ্চেনের মধ্যে আছে, অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে আমাদের কত হাজার ইউনিটের জন্য, এই অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে 60,000 ইউনিট, এটা হচ্ছে এপিইউসি, এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট হচ্ছে 60,000 ইউনিট, এপিইউ মান হবে 60,000 ইউনিট। এরপর যেটা দেওয়া আছে পিইউসি পার ইউনিট কস্ট, এই যে পার ইউনিট কস্ট যদি আমরা দেখি, র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই যে পার ইউনিট কস্ট পাশে লেখা আছে, একটা 80 টাকা, একটা 20 টাকা, একটা 60 টাকা, এটা হচ্ছে পার ইউনিট কস্ট। র মেটেরিয়ালের জন্য 80 টাকা, ডিরেক্ট লেবারের জন্য হচ্ছে 20 টাকা, আর দেন ওভারহেড কস্ট পার ইউনিট, ওভারহেডের জন্য হচ্ছে 60 টাকা, এই তিনটাই হচ্ছে পার ইউনিট কস্ট। আচ্ছা গেল। এরপর যদি দেখি আমার সিপি কনভার্সন পিরিয়ড, এই কনভার্সন পিরিয়ডটা আমি আগে করে ফেলি, তারপর বাকি কাজটা করব। সিপি কনভার্সন পিরিয়ড নোটটা আগে করার পরে এই যে কনভার্সন পিরিয়ড মানে আমাদের সিপির মানটা আগে এগুলো বের করে তারপর বাকিটা দেখাচ্ছি, সিরিয়ালি করা যায়, তারপর এই জন্য দেখা দিচ্ছি আর কি। তাহলে সিপিইউ বা কনভার্সন পিরিয়ড, এটা যদি আমরা কোয়েশ্চেন থেকে খুঁজে বের করি কোনটা, এই যে আদার ইনফরমেশন যে তথ্যগুলো দিয়েছে, এই আদার ইনফরমেশন থেকে মূলত আমরা সিপিটা বের করবো, আদার ইনফরমেশন থেকে। যদি দেখি আমি যদি বলি, আপনি দেখেন
এই যে ডিরেক্ট র মেটেরিয়াল আর ইন স্টক অন এন এভারেজ 1 মান্থ। র মেটেরিয়াল হচ্ছে 1 মাস, এই যে র মেটেরিয়াল। তাহলে ডিরেক্ট র মেটেরিয়াল স্টকে যেতে সময় লাগবে গড়ে 1 মান্থ। তাহলে র মেটেরিয়ালের সিবি হচ্ছে 1 মান্থ। দেখেন র মেটেরিয়াল হচ্ছে 1 মান্থ, তাহলে 1 মান্থ চলে আসছে। এরপরে র মেটেরিয়ালের পরে আছে কি ওয়ার্ক ইন প্রসেস মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস অন এন এভারেজ হাফ মান্থ। ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে হাফ মান্থ বা 15 দিন। এটা হাফ মান্থ। ডব্লিউআইপি মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, অসমাপ্ত পণ্য, চলতি কার্য, যে কাজটা এখনো চলতেছে সেটাকে অসমাপ্ত পণ্য বলা হয়। সেটা হচ্ছে 15 ডেজ লেখা যায়, অথবা ইচ্ছা করলে আমরা .05 লিখতে পারি, অর 0.05 মান্থ, 0.5 মান্থ, 0.50 মান্থ, 0.5 মান্থ। এই 0.5 আমরা মান্থ এটাও করতে পারি। এই বিষয়টাকে মানে 15 দিন, এই 15 দিন 15 ডেজ রাখা যায়, অথবা 15 ডেজ হচ্ছে 1 মাসের অর্ধেক। 1 মাসের অর্ধেক মানে পয়েন্ট ও আর 1 মাসের অর্ধেক মানে 50, তাহলে 50.50 মান্থও লেখা যায়। তাহলে এটা 15 দিন অথবা 0.05 মান্থ, এইভাবে যে কোনো একটা লেখা যায় ওয়ার্ক ইন প্রোগ্রেস। এরপর দেখেন দুইটা ধরে ফিনিশ গুডস। এখানে যদি দেখি আমরা ফিনিশ গুডস আর ইন স্টক অন এন এভারেজ 2 মান্থ। ফিনিশ গুড হচ্ছে গড়ে 2 মাস, তাহলে ফিনিশ গুডের কথা দেখেন এই যে 3 নম্বর ফিনিশ গুডস 2 মান্থ, তাহলে এটা চলে আসছে সিপির মান। এরপরে যদি দেখি আমরা ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটরস, ক্রেডিটরসকে কয় মাস দিচ্ছে 2 মান্থস, তাহলে ক্রেডিটরস এর মান হচ্ছে 2 মাস। এটা হচ্ছে ওই ক্রেডিটরস হচ্ছে 2 মান্থস, 2 মান্থ চলে আসছে। এরপরে যেটা আছে দেখা যাচ্ছে এন্ড ডেটর্স মানে দেনাদার ইজ 1 মান্থ, দেনাদার হচ্ছে 1 মাস, দেনাদারের জন্য ডেটর্স, এই ডেটর্স এর জন্য 1 মান্থ, এটা চলে আসছে। এরপরে বিষয় যেটা আছে দেখা যাচ্ছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1 মান্থ, ওয়েজেস এর জন্য হচ্ছে 1 মাস, তাহলে ওয়েজেস আসছে ওয়েজেস 2 মান্থস কেন লিখলো, ওয়েজেস হচ্ছে যে ল্যাগ ইন পেমেন্ট ওয়েজ 1 মান্থ, এটা হচ্ছে যে 1 মান্থ, এটা এখানে 2 মান্থ লিখেছে, এটা হবে যে 1 মান্থ। তাহলে আমরা এটা লিখবো 1 মান্থ, অঙ্কের মধ্যে 1 মান্থ, প্রশ্নের মধ্যে 1 মান্থ, এটা 1 এ হবে। সলিউশন যদি আমরা দেখি একটু, সলিউশন দেখি ওয়েজেস এর ট্যাব হচ্ছে 1 মান্থ, 1 দেখাচ্ছে এখানে, ঠিক আছে দেখাচ্ছে, তোর ওখানে ভুল লিখেছে। তাহলে আমরা এই সিপির মানগুলা, এখান থেকে সিপির মানগুলা সব বের করে ফেললাম, আমরা এটা বুঝে গেলাম সিপির কাজটা শেষ। এরপর যদি আমরা যাই, আমরা এখন যাব তাদের প্রি ক্যালকুলেশনে ইলিভারেশন এগুলো বর্ণনা গেল, এবং সিপির বিষয়টা আমরা জেনে গেলাম। এরপর হচ্ছে এপিইউ মানে 60,000, এটা একটা এই যে সাম প্রি ক্যালকুলেশন 1 নাম্বার দিয়েছে এপিইউ 60,000 ইউনিট। এপিইউ মানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, যেটা আমাদের কোয়েশ্চেনের শুরুতেই দেওয়া আছে, কত হাজার ইউনিট বাজার তৈরি করতে পারছে, অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে 60,000 ইউনিট, তাহলে এপিইউ মান 60,000 ইউনিট, এটা পাই গেলাম। তাহলে এপিইউ চলে গেলে সিপি রয়ে গেল। এখন পিইউসি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে পিইউসি মধ্যে 2 নম্বর নোটের মধ্যে দেখেন পার ইউনিট কস্ট অফ মেটেরিয়াল, মেটেরিয়ালের প্রতি ইউনিট ব্যয় হচ্ছে, আমরা যদি দেখি এই যে র মেটেরিয়াল কস্ট পার ইউনিট হচ্ছে 80 টাকা, তাহলে র মেটেরিয়াল কস্ট পার ইউনিট 80 টাকা, এখানে লিখেছে র মেটেরিয়াল পার ইউনিট কস্ট অফ মেটেরিয়াল 80 টাকা। এই 80 টাকার সাথে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, কস্ট অফ র মেটেরিয়ালের সাথে আরেকটা বিষয় মিল আছে, এই যে এখানে আমি কলমের দাগ দিয়ে নিয়ে আসছি। র মেটেরিয়াল রেট যত আমরা জানি, মাল কিনলে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয় বা ক্রেডিটর্স ক্রেডিট হয়, এটার সাথে এই ক্রেডিটর্স এর রেটও সেম হবে, মনে রাখবে। তাহলে র মেটেরিয়ালের যত ক্রেডিটর্স এটা সেম টাকা 80 টাকা, এই যে 80 টাকা। তাহলে এই কস্ট পার ইউনিট অফ র মেটেরিয়াল 80 টাকা, এইখানে আমি তীর চিহ্ন দিয়ে কলমের দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা যদি দেখে কলমের দাগ দিয়ে এটা দেখিয়ে দিয়েছি। এটার সাথে 6 নম্বর, এটা হচ্ছে ক্রেডিটর্স 80 টাকা। তাহলে মনে রাখবেন, কেননা মাল কিনলে আলাদা হয় পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল অথবা ক্রেডিটর্স ক্রেডিট, পারচেজ মেটেরিয়াল মানে পারচেজ, এটা যত টাকা 80 টাকা, মেটেরিয়ালের টাকা তত টাকা, ক্রেডিটর্স এর টাকাও তত টাকা, শেষ। এটা দুটো এক আছে, যেহেতু জার্নালে ডেবিট ক্রেডিট থাকে 80 চলে গেল। এরপর যদি আমরা যাই এই ক্রেডিটর্স এর পরে আমরা এটা শেষ। এরপর হচ্ছে তাহলে পিইউ শেষ এবং কস্ট পার ইউনিট মেটেরিয়াল শেষ। এরপর হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, WIP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস পার ইউনিট কস্ট, চলতি কাজের প্রতি ইউনিটে ব্যয়। এটার জন্য আবার আমাদের মূলত এই তিনটা হিসাব করতে হবে। কোন তিনটা?
ওয়ার্ক ইন প্রগ্রেস যারা কস্ট জানেন, কস্টের মধ্যে প্রথম র মেটেরিয়াল আছে, এরপর প্রাইম কস্ট আছে, এফেক্টিভ ওভারহেড যোগ করে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন হয়। এই তিনটার যোগফল আমাদেরকে হবে ওয়ার্ক ইন প্রগ্রেস। এখানে কি কি আছে? এখানে র মেটেরিয়াল আছে, লেবার আছে, ওভারহেড আছে। এই তিনটার যোগফল হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস। তবে এটা হবে বরাবর 100% লিখতে হবে, কারণ ওয়ার্ক ইন প্রগ্রেস মানে চলতি কাজে মাল কাজ করতে গেলে পুরো 100 ভাগ করতে হয়। মেটেরিয়াল হচ্ছে 80%, সরি 100%। এটা লেবারের বেলায় যদি আসি, লেবার হবে 50% ধরতে হবে, আর এর ব্যাপারে ওভারহেডের ব্যাপারে হবে 50%। তাহলে এই দুইটা, প্রথমটা 100%, বাকি দুইটা হচ্ছে যে 50%। এগুলো হচ্ছে রুলস। কোয়েশ্চেনে যদি কোনো পার্সেন্টেজের কথা উল্লেখ না থাকে, মেটেরিয়াল কত, লেবার কত, এগুলো কত পার্সেন্ট উল্লেখ না থাকতে, তাহলে র মেটেরিয়ালের ব্যাপারে 100% লিখতে হয়, লেবারের ব্যাপারে 50%, ওভারহেডের ব্যাপারে 50% দিয়ে এই টাকাগুলা, আর এটা 100% আসে, এটা 50-10, এটা 50 হচ্ছে 30 যোগ করে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস, যেটা এখানে করেছে। দেখেন এই যে মেটেরিয়াল 80 টাকার 100% 80 টাকা, লেবার 20 টাকার 50% 10 টাকা, ওভারহেড 60 টাকা 50% 30 টাকা। তাহলে 80, 10, 90, 90 সাথে 30 যোগ করলে 120 টাকা টোটাল। এই ওয়ার্ক ইন প্রগ্রেস হচ্ছে টোটাল আমাদের জন্য কত টাকা? তাহলে 120 টাকায় হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস। এই ওয়ার্ক ইন প্রগ্রেসের টাকা 120, টোটাল টাকাটা 120। তাহলে ওয়ার্ক ইন প্রগ্রেস চলে গেল। আবারও বলতেছি, এটা বিষয় মনে রাখার জন্য মেটেরিয়াল সবসময় 100 ভাগ ধরতে হবে, যত টাকা থাকে। কোয়েশ্চেনের যত টাকা মেটেরিয়াল আছে এটা বরাবর 100 ভাগ ধরতে হবে। লেবার ধরতে হবে যত টাকা থাকবে তার 50%, ওভারহেড ধরতে হবে তো তার যত টাকা আছে তার 50%। এগুলা বরাবর ধরে এই 100, লেবার 20, এটার 20-এর 50, ওভারহেড 60-এর 50, তিনটা যোগ করে 120 আছে। এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস। কারণ ওয়ার্ক ইন প্রগ্রেস মানে চলতি কার্য, অসমাপ্ত পণ্য, যে কাজটা এখনো চলতেছে, শেষ হয় নাই, সেটাকে ওয়ার্ক ইন প্রগ্রেস বলা হয়। এবং ওই ওয়ার্ক ইন প্রগ্রেসের বেলায় শুধু মেটেরিয়াল 100% থাকে, লেবার, ওভারহেড, অন্যান্য খরচগুলো ধরতে হবে 50%। মনে রাখবেন, এটাই ওয়ার্ক ইন প্রগ্রেস। এবং এইটার যোগফল দুটো 120 টাকা। এই একটা চলে গেল ওয়ার্ক ইন প্রগ্রেস, একটাই নোট। আর কোয়েশ্চেনে এরকম যদি পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, যত পার্সেন্ট দেওয়া থাকে তখন তত পার্সেন্ট ধরতে হবে। আর পার্সেন্ট দেওয়া না থাকলে, আর মেটেরিয়ালের 80-100%, লেবারের 20-50%, ওভারহেডের 50%। মনে রাখবেন। তাহলে এখানে দুইটা বিষয় থাকে, পার্সেন্টেজ যদি দেওয়া থাকে পার্সেন্টেজ অনুযায়ী করতে হবে, পার্সেন্টেজ দেওয়া না থাকলে 100, 50, 50 এভাবে দেখাতে হবে। আশা করি বোঝা গেল ওয়ার্ক ইন প্রগ্রেস কিভাবে ব্যয় করতে হবে। দেন আমাদের নাম্বার 4, ফিনিশ গুডস পার ইউনিট কস্ট, এটা বের করতে হবে। ফিনিশ গুডস পার ইউনিট কস্ট যদি আমরা বের করি, একেবারে ইজি, এখানে আর কিছু নাই। ফিনিশ গুডস পার ইউনিট কস্ট হচ্ছে মেটেরিয়াল, লেবার এবং ওভারহেড তিনটাই শতভাগ, তিনটাই শতভাগ। এখানে লিখছিলাম 100%, 50-50 দুটো। এখানে হবে ফিনিশ গুডের মধ্যে তৈরি মালের মধ্যে সকল খরচ 100 ভাগ সম্পন্ন হয়। সেই জন্য মেটেরিয়াল বরাবর 100%, 80 টাকা আসছে, লেবার 20 টাকার 100%, 20 টাকা আসছে, ওভারহেড 60 টাকার 100%, 60 টাকা আসছে, আর তিনটা যোগ করে 160 টাকা এই টাকাটা আসছে। এবং যেটা আমাদের এখানে খরচের যোগফল এই 160 টাকা, এইটাই এই তিনটা যোগফলটাই বরাবর ফিনিশ গুড। তাহলে ফিনিশ গুডের বেলায় তিনটা যোগফল বসে যাবে। ওয়ার্ক ইন প্রগ্রেসের বেলায় প্রথমটা 100%, মেটেরিয়াল 100%, লেবার, ওভারহেড এবং নানা খরচ থাকলে সবগুলো 50% মনে রাখতে হবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম এই ফিনিশ গুডস 160, এটা টোটাল যোগফল বেলা, এবং এটার বেলায় সবগুলা 100% হিসাবে হিসাব করতে হবে। মেটেরিয়াল, লেবার, ওভারহেড সবগুলো 100%। আশা করি বোঝা গেল। এরপরে যে বিষয়টা আছে, এই ফিনিশ গুডের সাথে মনে রাখবে, এই ফিনিশ গুডের সাথে দেনাদারের সম্পর্ক। ফিনিশ গুডের সাথে এই 4 নম্বরের সাথে, ফিনিশ গুডের সাথে দেনাদার, এই 5 নম্বর দেনাদার, এটা সম্পর্ক। আর দেনাদার মানে ডেটর। ফিনিশ গুডের টাকা যত, দেনাদারের টাকা তত। মনে রাখবেন, ফিনিশ গুডের টাকা যত থাকবে, এখানে যত টাকা টোটাল যোগফল, দেনাদারের যোগফল তত টাকা। কারণ ফিনিশ গুড মানে তৈরি মাল, তৈরি মালের ক্রয় মূল্য আর কি। তৈরি মাল কস্ট অফ গুডস সোল্ড লিভিং পার্সেন্টেজ, এই 160 টাকা যেটা মাল তৈরি করতে খরচ হচ্ছে, সেটা এখানে এটা বিক্রি করছে 200 টাকা করে বিক্রি করতেছে। 160 টাকা খরচ, বিক্রি করছে 200 টাকা, তো লাভ হচ্ছে 40 টাকা। তবে এই দুইটা বিষয় আমাদের জন্য কিছু লাগবে না, আমি এমনি বুঝাই দিলাম, দেখাই দিলাম। এরপরে তাহলে আমরা ফিনিশ গুডস থেকে ডেটরস এর টাকাটাও হুবহু বসাই দিব। তবে অনেক সময় আরো ওভারহেড, এই একটা ওভারহেডের পরে সেলিং ওভারহেড, অফিস ওভারহেড থাকলে এই খরচটা আরো বৃদ্ধি পাবে। তখন দেখা যাবে আমরা এটা দেখবো, এগুলো সামনে অঙ্কের মধ্যে দেখবো। তো বেশিরভাগ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ পাবে। তাহলে 6 নম্বর সমন্বয়টা কাজটা বুঝে গেল। এরপর যেটা আছে 7 নম্বর, ডেফার্ড ওয়াইজের। আমাদের ওয়াইজের টাকা কত আছে, আমরা যদি এখানে যাই, এই যে লেবার যে কথা, এগুলো মুছে দিই। লেবার, ডিরেক্ট লেবার,
এই ডিরেক্ট লেবার যে কথা, ওয়েজেস একই কথা মনে রাখবেন। ডিরেক্ট লেবার 20 টাকা, এখানে ডিরেক্ট লেবারের জন্য আলাদা করে টাকাটা দেখাতে হবে। ডিরেক্ট লেবার 20 টাকা, এই যে 20 টাকাটা আসছে ডিরেক্ট লেবার, যেটা ডেফার্ড ওয়েজেস বিলম্বিত মজুরি বলে 20 টাকা দেখাচ্ছে। এরপরে একটা বিষয় আপনাদের এই অঙ্কের মধ্যে আমি জানিয়ে দিই, এখানে এই সিপির বেলায় সিপি দিয়ে জানিয়ে দিই। এখানে আমরা দেখতেছি সিপি ওয়ার্ক র মেটেরিয়ালের সিপি আছে, ওয়ার্ক ইন প্রগ্রেসের সিপি আছে, ফিনিশ গুডসের সিপি আছে, ডেটরসের সিপি আছে, ওয়েজেসের সিপি আছে, ক্রেডিটরসের সিপি আছে। কিন্তু আমাদের আরেকটা খরচ ছিল ওভারহেড। এই যে ওভারহেড, এটা মুছে আবার নিয়ে আসি। এই ওভারহেড কস্ট কত টাকা? এটা হচ্ছে 60 টাকা। এই ওভারহেডের কোনো সিপি আমরা কোশ্চেনের মধ্যে পাইনি। এখানে কোনো সিপি, এখানে ওভারহেড এই এতগুলোর মধ্যে তো সবগুলা সিপির বিষয় বলেছে। এখানে ওভারহেডের কোনো সিপি পাই নাই, বাকিগুলো সিপি পেয়েছি। ওভারহেড যেহেতু সিপি পাই নাই, সেই জন্য এখানে ওভারহেডের খরচটা আলাদা করে আর দেখাতে হবে না, শুধুমাত্র মজুরিটা দেখাতে হবে। তো মনে রাখতে হবে, এই ওভারহেডের সিপি যদি নিচে থাকে, ওভারহেড 2 মাস 1 মাস এরকম যদি থাকে, তখন এখানে ওভারহেড লিখে 8 নম্বর নোট দিয়ে ওভারহেড লিখে ওভারহেডের এই 60 টাকাটাও দেখাতে হবে। আশা করি বোঝা গেল। তাহলে ওয়াইজেস এর পর্যন্ত লিখেছে, ওভারহেড কেন লিখে নাই সেটা আমরা জানলাম। এখানে সবগুলোর তথ্য টাকা আসছে, মেটেরিয়াল আসছে, লেবার আসছে, ওভারহেড আসছে, কিন্তু ওভারহেডের আলাদা করে সিপি না থাকাতে এখানে এই নোটের মধ্যে 8 নম্বর নোট বলে ওভারহেড কত টাকায় সেটা লেখা নাই। যেহেতু ওভারহেডের সিপি আমরা এর মধ্যে কোয়েশ্চেনের মধ্যে ওভারহেডের কোনো সিপি পাই নাই। আশা করি বোঝা গেল। এতটুকু পর্যন্ত আমি আপনাদের বোঝালাম। আর এরপরে নেক্সট পার্টে, আমি এটা একটু বড় হয়ে যাচ্ছে ক্লাস, নেক্সট পার্টে আমি এটা অঙ্কটা সলিউশন করে দেখাবো এই সূত্রের ভিত্তিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।